ধূসর ভাই শুনছেন? ছাড়া এলো না। সে আবার ডাকলো, শুনছেন? আপনি কি আছেন ভেতরে? জবাব এবারেও আসে না। পিহু দরজা ঠেলে দেয়। ঘরটা দিনের বেলাতেও অন্ধকার, জানলা বন্ধ, পর্দা ঝুলছে। পিহু দরজা আর একটু ঠেলতেই একটা হাত শক্ত করে তার হাত ধরল। পিহু চমকে উঠল। তার রীতিমতো হাতটা জোর খাটিয়ে টেনে তাকে ঢুকিয়ে নিল ভেতরে। পরপর ঠেসে ধরল দেয়ালে। দরজা লাগানোর শব্দ করে। পিহু গলা শুকিয়ে যায়। সে নিশ্চিত এটা অন্য কেউ। ধূসর জীবনে এরকম আচরণ করেনি, করবেও না। সমস্ত শরীর ভয়ে থরথর করে কেঁপে ওঠে। কম্পিত কণ্ঠে শুধায়, কে 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 আপনি? আগন্তুক নিরুত্তর। উল্টো ঘেঁষে এলো কাছে। গা থেকে ছুটে এলো কড়া পারফিউমের গন্ধ। উষ্ণ শ্বাস তেড়ে এসে পড়ল মুখমণ্ডলে। পিহু বিভ্রান্ত হয়ে পড়ল। অভয় ছাড়া কিছুই বোঝাতে না পেরে দ্বিধাদ্বন্দ্বে ভুগল। চেনা সুবাসে অপরিচিত আচরণ ভ্রান্ত করল মস্তিষ্ক। সে চটজলদি ফোনের সাইড বাটন চেপে আলো ধরতে গেলেই ওর হাত আটকে দিল আগন্তুক। পিহু এবার নেতিয়ে গেল সচকায়। এ কিছুতেই ধূসর হবে না। কোনো বখাটের পাল্লায় পড়েছে নির্ঘাত। গলা ফাটিয়ে চিৎকার করবে ভাবল, এর আগেই সুইচ টেপার আওয়াজ হয়। কক্ষে জ্বলে ওঠে চকচকে আলো। সে আলোয় স্পষ্ট হয় ধূসর। পিউ কিং কর্তব্যবিমূঢ় হতবিহম্বল ঠোঁট ফাঁকা করে বলে, আপনি? ধূসর নিশ্চুপ। সে চেয়ে আছে ক্লান্তিহীন অমত্ত চোখে। হাত দুটো ছেড়ে দেয় পিহুর। পকেটে গুজে সেকেন্ডের মাথায় কিছু একটা বেরিয়ে আসে। প্যাকেট ছিঁড়ে পিহুর চোখের সামনে উন্মুক্ত হয় দুমুঠো নীল কাচের চুড়ি। পিউ স্তব্ধ, বিস্মিত। ধূসর তার বিস্ময়ের তোয়াক্কা করল না। মুখ ফুটে একটা কথাও বলল না। চুপচাপ ওর হাত তুলে উঁচুতে ধরল। মুঠোভর্তি চুড়ি 5 আঙ্গুলে ভরে কবজিতে রাখলো। তারপর একটা একটা করে কবজি বেয়ে নামালো। পুরোটা সময় পিউ হতবাক হয়ে চেয়ে থাকলো। অথচ ধূসর ভ্রুক্ষেপহীন, নিরুপদ্রব্য। পিউ এর ফর্সা খালি দুটো হাত নিমিষেই চুড়িগুলো দখল করে নিল। ধূসর তার হস্তদ্বয় মুঠোয় তুলে উল্টে পাল্টে বলল, এবার ঠিক আছে। আপনি এগুলো আমার জন্য কিনেছেন ধূসর ভাই? পিহুর অবিশ্বাস্য কণ্ঠ। ধূসর বলল, না, রাস্তায় পড়েছিল, ভাবলাম ফেলে দেব, তাই নিয়ে এসেছি। পিহু চোখ নামিয়ে মুচকি হাসল, জানালো, আমার খুব পছন্দ হয়েছে। বলতে বলতেই তাকাতেই দেখল ধূসর তার আপাদমস্তক দেখছে। দৃষ্টিতে মুগ্ধতা। শাড়ি পরা পিহুকে প্রথম দেখল কি না। এক পর্যায়ে ভ্রু কুচকায় সে, জিজ্ঞেস করে, কুচির এই হাল কেন? ধূসরের চোখ অনুসরণ করে তাকালো পিহু। আগের মতোই কুচি সরে গেছে দুদিকে। ঠোঁট উল্টে ভীষণ দুঃখ নিয়ে বলল, একা একা পড়েছি, তাই না? ধূসর তাকায়, শ্বাস ছাড়ে। হুট করে হাঁটু মুড়ে বসে যায়। আশ্চর্য হয় পিহু। পাথর বনে দাঁড়িয়ে রয়। ধূসর একটা একটা করে কুচি ধরে ঠিকঠাক করে দিচ্ছে। পিহু বাকরুদ্ধ। জিভে শব্দ নেই, মুখে কথা নেই। কাজ শেষে ধূসর সোজা হয়ে দাঁড়ায়। পিহু প্রবল বিস্ময়ে চেয়ে থাকে তার তামাটে চেহারায়। ধূসর তার মাথার এক পাশের দেয়ালে হাত রেখে কিছু বলতে চায়। এর আগে বাইরে থেকে পুষ্পর গলার স্বর ভেসে এলো। উঁচু কণ্ঠে নাম ধরে ডাকছে সে। পিহু ভয় পেয়ে গেল। চোখ বড় করে বলল, আপু আসছে। সমস্যা নেই। আছে, এভাবে দেখলে কি না কি ভাববে। কি ভাববে? পিউ চুপ করে যায়। কি ভাববে তা কি মুখ ফুটে বলা যায়? লজ্জা লাগবে না? পুষ্প ডেকে ডেকে হয়রান। পিউর সাড়া নেই। আচমকা ধূসুরে চিল্লিয়ে জানালো, এদিকে পুষ্প। পিউর মুখ আতঙ্কে ছোট হয়ে এলো। চৌকিতে চেয়ে বলল, ডাকলেন কেন? ধূসর জবাব দেয় না। ডাক শুনে পুষ্প ঘরে ঢুকে পড়ে। দেয়ালে লেপ্টে থাকা পিহু আর কাছাকাছি ধূসরকে দেখে থতমত খেয়ে চোখ ফেরালো। পিউ মুচড়ে উঠলেও ধূসর সরল না। একটা দূরত্ব অবধি বাড়ালো না। সে নিরুদ্বেগ। পুষ্প ব্যস্ত কণ্ঠে বলল, তোকে আম্মু ডাকছেন, আয়। বলে দিয়েই বেরিয়ে গেল। ভাবভঙ্গি স্বাভাবিক। পিউর কপালে ভাঁজ পড়ে। ধূসর এতক্ষণে সরে দাঁড়ায়। চোখ ইশারা করে বলে, যা। পিউ হাঁটা ধরল। এক পা বাড়াতে গেলে ধূসর পেছন থেকে শাড়ির আঁচল টেনে ধরল। চমকে থমকে গেল সে। দুরু দুরু বুকে ঘাড় ঘুরে তাকালো। ধূসর উদ্বেগহীন শান্ত কণ্ঠে বলল, শাড়ি পরেছিস ভালো কথা, সামনে রাখার দায়িত্বটাও তোর। আমি যেন না দেখি শরীরের অযাচিত কোনো অংশ বেরিয়েছে। পিহুর মনে বৃষ্টি নেমেছে। খড়খড়ে মরুভূমিতে ঝুমঝুম বৃষ্টির শব্দ। ভারী পাত উথাল পাতাল করে দিচ্ছে ভেতরটা।
প্রশান্তির হাওয়া বারে বারে ছুঁয়েছে কোমল স্নিগ্ধ মুখমণ্ডল। লজ্জায় হাত দুটো জায়গা পাচ্ছে বক্ষে, হৃদস্পন্দন হচ্ছে কয়েক গুণ বেশি। ধূসর ভাইয়ের এই আচরণ তার কাঙ্ক্ষিত, তবে অপ্রত্যাশিত। কল্পনাও করেনি মানুষটা এমন করবে। আজ আর কোনো দ্বিধা নেই তার। সব সন্দেহ, সমস্ত অনুমান এখন বিশ্বাসের রূপ নিয়েছে। ধূসর ভাই সত্যি তাকে ভালোবাসেন। ভালো না বাসলে কেন চুড়ি কিনবেন? সে যে গাড়িতে বসে বলেছিল চুড়ি কেনা হয়নি। কেনই বা মনে রাখবেন সে কথা? কেনই বা পরাবেন নিজ হাতে? আর ওই চাহনি, ওই তাকানোর ধরন, সে কেবল এক প্রেমিক পুরুষেরই হতে পারে। পিহু লজ্জা লজ্জা নিয়ে ফের উঠানে গিয়ে দাঁড়ালো। বুকটা তখনও কাঁপছে। বর্ষাকে হলুদ লাগানো শেষ হয়নি, চলছে এখনও। আত্মীয় স্বজনদের প্রত্যেকেই আঙ্গুল দিয়ে ছুঁয়ে দিচ্ছে ওর শ্যামলা গাল দুটো। পিহু আশেপাশে তাকালো। ধূসরও এসে দাঁড়িয়েছে কেবল। ওকে দেখতেই দুরু দুরু কম্পন গাঢ় হলো তার। পিহু মাথা নামায়, ক্ষণে ক্ষণে আর চোখে তাকায়, লাজুক লাজুক হাসে। আচমকা ধূসর ডেকে ওঠে। এদিকে আয়। পিহুর বুক ছ্যাদ করে উঠল তার গম্ভীর স্বরে। ওকে ডাকলো কি? সে বিভ্রান্ত সমেত নিজের দিকে আঙুল তাক করে শুধালো। আমি? হুম। পিহু চারপাশ দেখে এগিয়ে যায়। কাছে গিয়ে দাঁড়াতেই ধূসর প্রশ্ন করল। হাসছিলি কেন? পিহু না বোঝার ভান করে বলল, কই? চুপচাপ গিয়ে দাঁড়িয়ে থাকবি, এদিকে তাকাতে যেন না দেখি। পিহুর মুখ চুপসে এলো। একটু আগে কি সুন্দর করে চুড়ি পরানো, কুচির ভাঁজ ঠিক করে দেয়া মানুষটাকে আচমকা ঘোল পাল্টে ফেলায় তাজ্জব বনে গেল। বলল না কিছু। ফিরে এসে মন খারাপ করে দাঁড়িয়ে থাকলো। বর্ষার নানি আর তার বয়সী কয়েকজন গীত করছেন। বর্ষা আর লাগাতে চাইছে না, সমস্ত চেহারা ভরে গেছে। কয়েকজন শয়তানি করে পুরো মুখে মেখে দিয়েছে। তার মধ্যে শীতের দিন জলের ফোঁটাতেও উঠছে কাঁপুনি। তার কথা শুনলেও কেউ মানল না। সে যতবার মুচড়ে উঠছে, ময়মুনা খাতুন ততবারই বলছেন, আর একটু বস, হলুদ যত লাগাবি মুখ তত উজ্জ্বল দেখাবে। পুষ্প ফোন নিয়ে পিউর কাছে এসে বলল, আমাকে কটা ছবি তুলে দিবি? আয়। জবা বেগমের পাশে ও দাঁড়িয়েছিল এতক্ষণ। চলে এসেছে খেয়াল করেনি। হঠাৎ পাশে না দেখে এদিক ওদিক চাইলেন তিনি। একটু দূরে সাদিবকে দেখা গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে মৈত্রীর ছবি তুলছে। জবা বেগমের কপালে ভাঁজ পড়ে। তিনি উদ্বিগ্ন চোখে পুষ্পকে খুঁজলেন। পেয়েও গেলেন। তার ছবি তুলছে পিহু। জবা বেগমের রাগ হলো, হনহনিয়ে হেঁটে এলেন। কথাবার্তা না বলে সাদিফের হাত টেনে হাঁটা ধরল। ভরকালো সে। হতভম্ব হলো মৈত্রী। সাদিফ ভীষণ কৌতূহলে হাবুডুবু খেল। উদ্গ্রীব হয়ে শুধালো। কি হয়েছে মা? জবা বেগম নিশ্চুপ। একদম পুষ্পদের ওখানটাই এসে থামলেন। দুজনেই কাজ থামিয়ে তাকালো। তিনি খেকিয়ে ছেলেকে বললেন, তোদের গলায় এত বড় একটা ক্যামেরা থাকতে পুষ্পটা ফোনে ছবি উঠাবে কেন? তুই থাকতে পিউবা কেন ছবি তুলে দিবে? ওদের ছবি না তুলে তুই অন্য মেয়ের ছবি তুলছিস? কথা শুনে মনে হলো ভয়াবহ অপরাধ করে ফেলেছে। সাদিপ তবদা খেয়ে চেয়ে থাকে। পুষ্পর মাথার উপর দিয়ে গেল পিহুর ভ্রু টান টান হয়। সে জানে সব। নিজেও তাল মিলিয়ে বলল, তাই তো দেখেছো সেজমা, সাদিক ভাইয়া কি ফাঁকিবাজ। বিয়ে বাড়িতে সুন্দর মেয়ে দেখে তাদের পিছনে ছবি তুলবে বলে, আর আমরা বুঝি বানের জলে ভেসে এলাম। সাদিপ ভেবাচাকা খেয়ে তাকায়। কি বিচ্ছু, কি বিচ্ছু! এই মেয়েই তো তাকে ফাঁসিয়ে দিয়ে এলো তখন। সে যে ছবি তুলতে নিয়েছে, মৈত্রী মেয়েটার নাই নেই। তুলতেই বলছে, তুলতেই বলছে। একটু ক্লান্তিও আসে না বাবা। সেও মুখের উপর মানা করতে পারছিল না বিদায়। অথচ দেখো, পিউটা ঠিক রূপ পাল্টে নিল। সাদিপ তীর্যক দৃষ্টিতে তাকাতেই পিউ ব্যস্ত কণ্ঠে বলল, দেখো সেজমা দেখো, সত্যি কথা বলছি বলে কেমন করে তাকাচ্ছে দেখো। জবা বেগম চোখ রাঙিয়ে বললেন, সাদিক, একদম ওর দিকে এভাবে তাকাবি না বলে দিলাম। সাদিপ দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, তাকালাম না। এখন বলো কি করতে হবে? কি আবার? পুষ্পর ছবি তুলে দে। দিচ্ছি, এই সোজা হয়ে দাঁড়া। এত সবের মাঝে এতক্ষণ বোকার মতো চেয়েছিল পুষ্প। সাদিপের কথায় নড়ে চড়ে উঠল। আস্তে করে জানালো, ভাইয়া, দরকার হতো না, তোমার কাজ থাকলে। দরকার নেই মানে? অবশ্য দরকার আছে। ও ক্যামেরা ঢাকা থেকে টেনে এনেছে কেন, যদি কাজেই না লাগে? সাদিপ অতিষ্ঠ ভঙ্গিতে দুদিকে মাথা নাড়ল।
ক্যামেরা তুলে বাম চোখে ঠেকালো। পুষ্প উপায় না পেয়ে সজাগ হয়ে দাঁড়ায়। জবা বেগম বিজয়ী হাসলেন। পিউকে বললেন, চল পিউ, আমরা ওইদিকে যাই। পিউ হাত আঁকড়ে মাথা দুলিয়ে বলল, চলো। সেজমা হঠাৎ তোমার ওপর খেপলো কেন ভাইয়া? হুম হুম। সাদিফ কাঁধ উঁচু করে বলল, কি জানি। বিড়বিড় করলো। ক্যামেরা আয়নাই ভুল, যার ছবি তুলতে চাই সে বাদে দুনিয়ার সব এসে সিরিয়াল দিচ্ছে। ধূসরের একটা অদ্ভুত ক্ষমতা আছে, যেখানে যায় জোয়ান জোয়ান ছেলেরা ফ্যান হয়ে যায় তার। ব্যক্তিত্বে নেতা নেতা ভাবটা ফুটে বলেই সবাই পিছু পিছু হাঁটে। গতকাল বিকালেই ধূসর গ্রামের বাজারে গেছিল। টঙে বসে আলাপ হয়েছে কয়েকজনের সাথে। নিজের পকেটের টাকা খরচ করে চাও খাইয়েছে তাদের। মুহূর্তেই ছেলেগুলো তার ভক্ত হয়ে গেল। দুদিনেই চেলাপেলা জুটিয়ে নিয়েছে সে। সেদিক যেদিক যাচ্ছে তারাও সাথে সাথে হাঁটছে। মাত্র এসে দাঁড়ালো, অমনি তিনজন ঘিরে দাঁড়িয়ে গেল। গিজগিজে মানুষে শীতকালেও ঘামছিল ধূসর। সেই ক্ষণে তুহিন হাতে করে কোক বয়ে আনে, ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন ভাই, খান, ভালো লাগবে। থ্যাঙ্কস। ধূসর মুচকি এসে বোতল হাতে নেয়, চুমুক বসায়, ঘুরে ফিরে তাকায় পিহুর পানে। বর্ষাকে হলুদ লাগানোর ইচ্ছে জেগেছে তার। কুলোয় রাখা বাটি থেকে হলুদ তুলে স্টেজের দিকে পা ফেলতে মিনা বেগম টেনে ধরল। পিউ ভয়ে পেয়ে থেমে গেল। কোথায় যাচ্ছিস? আপুকে হলুদ মাখাবো। না, দূরে থাক। আর ওকে গোসল করানোর সময় যে পানি গড়িয়ে যাবে সেটাতে পা ছোঁয়াবি না, বলে দিলাম। পিউ অবাক হয়ে বলল, ওমা কেন? অবিবাহিত মেয়েরা এসব গায়ে লাগানো ঠিক নয়। যা, দূরে গিয়ে দাঁড়া। পিউ নাক কুচকে এ বলল। যত সব কুসংস্কার। মিনা বেগম রেগে গেলেন, ক্ষেপে বললেন, এক চর মারবো। যা বলছি তাই হবে। যা, সর এখান থেকে। শান্তা পাশেই ছিল। কথাটায় ফিক করে হেসে উঠল। পিউ কষ্ট পেল। এত মানুষজনের মধ্যে ধমক, তার উপর শান্তার হাসি, দুটোই সম্মানে লাগলো খুব। অভিমান করলো মায়ের উপর। বাড়ির সবাই তাকে বকে। মা, আপু, ধূসর ভাই, সাদিপ ভাই। হু হু করে কান্না পেল, চোখ চিকচিক করে উঠল। হাত পা ছুঁড়ে উঠোনের একদম শেষ মাথায় গিয়ে দাঁড়ালো। নাক পিটপিট করতেই শাড়ির আঁচল দিয়ে মুছে নিল। ধূসর বাবুর্চিখানার ওখানে গেছিল। ফিরে এসে স্টেজের কাছে পিউকে দেখলো না। চোখ ঘুরিয়ে খুঁজল সে, না পেয়ে এগিয়ে আসে। আশেপাশে তাকায়, কল দেবে ভেবে পকেটে হাত দেয়। হঠাৎ চোখ যায় উঠোনের কোনায়, একা দাঁড়িয়ে মেয়েটা। ধূসর কপাল গুছিয়ে এগিয়ে যায়। কি করছিস এখানে? পিউ নাক টেনে টেনে তাকালো। ধূসরকে দেখে অভিমান গাঢ় হলো তার। চোখ ভরে উঠল, রীতিমতো গড়িয়ে পড়ল গাল বেয়ে। ধূসর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কাঁদছিস কেন? পিউ নিমিষেই জ্বলে উঠে বলল, সব আপনার জন্য হয়েছে ধূসর ভাই। আপনিই সব কিছুর জন্য দায়ী। ধূসর তাজ্জব হয়ে বলল, আমি কি করলাম? আপনার জন্যই তো এখনো বিয়েটা হচ্ছে না। বর্ষা আপুকে হলুদ লাগাতেও পারিনি। কি হতো যদি আমায়। বলতে বলতেই থেমে গেল পিহু। সম্বিত ফিরল তার, জিভ কেটে চোখ খিচে ফেলল। নিভু নিভু চাউনিতে ধূসরের দিকে তাকালো, অথচ সে অভিব্যক্তহীন, শুধু বলল, আয়। আরও একবার আঁকড়ে ধরল তার তুলতুলে হাত। হাঁটা ধরল সম্মুখে। পিউ টুকটাক করে পাতা ফেলল চোখের। ধূসর তাকে সহ এসে দাঁড়ালো স্টেজের কাছটায়। সোজাসুজি বর্ষাকেই বলল, বর্ষা, পিউ তোমাকে হলুদ মাখাতে চাইছে। বর্ষা গাল ভরে হেসে বলল, তাই? আয় পিউ, আসছিলাম তোদের। পিউ ভয়ে ভয়ে মায়ের দিকে তাকায়। মিনা বেগম বলতে গেলেন, ধূসর, এসব অবিবাহিত মেয়েদের লাগাতে নেই। কথাটার তাল মেলালেন গ্রামের আরও কজন রমণী। বর্ষার নানিও ছিলেন সাথে। ধূসর এক কথায় বলে দিল, এগুলো কুসংস্কার বড় মা। তুমি তো সবার থেকে আলাদা বলেই তোমাকে ভালোবাসি আমি। তোমার মুখে এসব মানায়? মুখ বন্ধ হয়ে গেল ভদ্রমহিলার। উত্তর করতেই পারলেন না। ধূসর পিউকে ইশারা করলো। যা। সে খুশি হয়ে গেল। ঝলমল তারার ন্যায় উজ্জ্বল পায়ে স্টেজে উঠল। দুহাত ভরে হলুদ তুলে বর্ষা দুগালে মাখালো। তার উপচে পড়া হাসি, চকচকে চেহারা দেখে আরেক দিকে চেয়ে শ্বাস টানল ধূসর। পরপর মৃদু হেসে ফিরে এলো। শান্তার হাতে ফোন, ভিডিও ক্যামেরা অন সেখানে। ধূসর যেদিকে যাচ্ছে বন্দি করছে তাকে। বিষয়টা অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছে ধূসর। ছোট মানুষ বলে কিছু বলেনি, বিরক্ত লাগলে জায়গা পাল্টাচ্ছে। কিন্তু না, মেয়ে তো পেছন ছাড়ছে না। শেষমেশ অসহ্য হয়ে উঠল সে।
আকস্মিক ধূসর মুখের সামনে এসে দাঁড়াতেই হকচকিয়ে গেল শান্তা। তড়িঘড়ি করে ফোন নামালো। ধূসর বুকের সাথে দুহাত ভাঁজ করে দাঁড়ায়। ভনিতা ছাড়াই ভ্রু নাচিয়ে শুধায়,